মোল্লা হটাও ইরান বাঁচাও, কেন এই স্লোগান? বন্ধুরা নমস্কার, আমি পিএইচডি গবেষক সূর্য দাস। চলুন আজকের আলোচনা শুরু করি। ইরান একটি প্রাচীন সভ্যতার নাম। এই দেশ শুধু একটি রাষ্ট্র নয়। ইরান মানে ইতিহাস, ইরান মানে সংস্কৃতি, ইরান মানে হাজারো বছরের পরিচয়। একই সঙ্গে ইরান মানে বিপ্লব, এমন এক বিপ্লব যা পুরো রাষ্ট্র ব্যবস্থাকে পাল্টে দিয়েছিল। 2026 সালের শুরুতে এই ইরান আবার আলোচনার কেন্দ্রে। বিশ্ব মিডিয়া তাকিয়ে আছে, আলোচকরা কথা বলছেন, রাষ্ট্রগুলো হিসাব করছেন। কারণ ইরানের রাস্তায় নামছে মানুষ, শুধু তরুণ নয়, শুধু ছাত্র নয়, নারী, শ্রমিক, মধ্যবিত্ত, সবার কণ্ঠে একটাই স্লোগান, মোল্লা হটাও ইরান বাঁচাও। এই স্লোগান শুধু রাজনৈতিক নয়, এই স্লোগান আবেগের, এই স্লোগান ক্ষোভের, এই স্লোগান দীর্ঘদিনের জমে থাকা যন্ত্রণার। কিন্তু প্রশ্ন একটাই, কেন? কি ঘটেছে ইরানে? কেন মানুষ নিজের রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধেই দাঁড়াচ্ছে? এই ভিডিওতে আমরা সেটাই বুঝব, ধীরে গভীরভাবে যুক্তি দিয়ে। প্রথম অধ্যায়ে আমরা আলোচনা করব 1971-এর আগের ইরান। ইরান সবসময় এমন ছিল না। আজকের যে কট্টর, বন্ধ, নিয়ন্ত্রিত ইরান, এটা তার আসল চেহারা নয়। আমাদের ফিরে যেতে হবে 1950 থেকে 70-এর দশকে। এই সময় ইরান ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে আধুনিক রাষ্ট্রগুলোর একটি। তখন ইরান ছিল পাশ্চাত্যপন্থী, শাসন করতেন মোহাম্মদ রেজা শাহ পাহলভি। তার লক্ষ্য ছিল একটাই, ইরানকে একটি আধুনিক জাতিরাষ্ট্রে রূপান্তর করা। তেহরান শহরকে তখন বলা হতো মধ্যপ্রাচ্যের প্যারিস। এই নাম শুধু সৌন্দর্যের জন্য নয়, তেহরান তখন ছিল আধুনিক রাস্তা, আধুনিক ভবন, আধুনিক সিনেমা, ক্যাফে, সংস্কৃত কেন্দ্র। বিশ্ববিদ্যালয় ছিল গবেষণার কেন্দ্র, বিশেষ করে নারীদের অবস্থান ছিল সম্পূর্ণ আলাদা। নারীরা পড়াশোনা করত, বিশ্ববিদ্যালয়ে যেত, চাকরি করত, ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার। পোশাকের বিষয়ে রাষ্ট্র কোনো নির্দেশ দিত না, হিজাব বাধ্যতামূলক ছিল না। নারীরা নিজের পছন্দ, নিজের পোশাক নিজে ঠিক করত। তেহরান ইউনিভার্সিটি ছিল বিজ্ঞান ও গবেষণার প্রাণকেন্দ্র। পশ্চিমা বিশ্বের সাথে ইরানের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। আমেরিকা ও ইউরোপ ইরানকে দেখত একটি কৌশলগত মিত্র হিসাবে। কিন্তু এই আধুনিকতার ভিতরেই ধীরে ধীরে তৈরি হচ্ছিল একটি ফাটল, গ্রাম ও শহরের মধ্যে, ধর্ম ও আধুনিকতার মধ্যে, ঐতিহ্য ও পশ্চিম সংস্কৃতির মধ্যে। এই ফাটলেই পরবর্তী সময়ে বড় বিস্ফোরণের জন্ম দেয়। সবকিছু বদলে যায় 1979 সালে। ইতিহাসে যাকে বলা হয় ইসলামিক বিপ্লব। শাহের পতন ঘটে, ক্ষমতায় আসেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনি। রাষ্ট্রের চরিত্র বদলে যায়, গঠিত হয় একটি ধর্মতান্ত্রিক রাষ্ট্রে। এখানে ক্ষমতার উৎস আর জনগণ নয়, ক্ষমতার উৎস ধর্ম। এখানে শেষ কথা বলে সুপ্রিম লিডার। সংবিধান থাকলেও ধর্মীয় ব্যাখ্যায় চূড়ান্ত। আইনের উপর ধর্ম, রাষ্ট্রের উপর ধর্ম, রাজনীতি আর ধর্ম এক হয়ে যায়। এই পরিবর্তন প্রথমে জনপ্রিয়তা পেয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে এটা হয়ে ওঠে দমনমূলক। এবার আমরা আলোচনা করব দ্বিতীয় পয়েন্ট, মোসাদ ও গোপন যুদ্ধ। ইরান যখন শক্তিশালী হতে শুরু করে, তখনই সে শত্রুতে পরিণত হয়, বিশেষ করে ইসরায়েল ও আমেরিকার কাছে। কারণ একটাই, ইরানের পারমাণবিক কর্মসূচি। এখান থেকে শুরু হয় একটি ছায়াযুদ্ধ। যুদ্ধ, সেখানে ট্যাঙ্ক নেই, সৈন্য নেই, কিন্তু আছে গুপ্তচর, আছে ষড়যন্ত্র, আছে হত্যাকাণ্ড। মোসাদ ব্যবহার করে হানি ট্র্যাপ, এক নারী এজেন্ট। প্রথমে সে পরিচিত হয় একজন ইসরায়েল বিরোধী হিসাবে,
ফিলিস্তিনের পক্ষে কথা বলে, ইসলামীপন্থী বক্তব্য দেয়, একসময় ইসলাম গ্রহণ করে। ইরানের রাজনৈতিক আশ্রয় নেয়, তারপর ধীরে ধীরে ঘনিষ্ঠতা তৈরি হয়। ইরানের আইনি ব্যবস্থার একটি ভাগ মুতা বিবাহ। এই পথেই সে পৌঁছে যায় ক্ষমতার ভেতরে। পরমাণু বিজ্ঞানী, সামরিক কর্মকর্তা, রাজনৈতিক নেতা সবাই একে একে তার নেটওয়ার্কে আসে। এরপর শুরু হয় টার্গেট কিলিং, তথ্য পাচার হয়, ড্রোন হামলা হয়, একজন একজন করে নিহত হয় শীর্ষ বিজ্ঞানীরা। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা ভিতর থেকে দুর্বল হয়ে পড়ে, রাষ্ট্রের আত্মবিশ্বাস ভেঙে যায়। এবার আমরা আসি তৃতীয় পয়েন্টে, অর্থনীতি ভেঙে পড়া। সবচেয়ে বড় ক্ষোভের জায়গা অর্থনীতি। আমেরিকার নিষেধাজ্ঞা দীর্ঘদিনের, কিন্তু সময়ের সাথে সাথে এটি হয়ে ওঠে নির্মম। ইরানি রিয়াল ভেঙে পড়ে। আজ বাস্তবতা হলো $1 সমান সমান প্রায় 14 লক্ষ রিয়াল। মানুষের সারা জীবনের সঞ্চয় এক নিমেষে শূন্য। মধ্যবিত্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। খাবারের দাম বাড়ে, ওষুধের দাম বাড়ে, জ্বালানির দাম বাড়ে, চাকরি নেই, ভবিষ্যৎ নেই। মানুষ বুঝে গেছে ধর্ম নিয়ে পেট ভরে না। এই উপলব্ধি রাস্তায় নামার শক্তি দেয়। এবার আমরা আলোচনা করব 4 নাম্বার পয়েন্ট, নারী ও স্বাধীনতা। এই আন্দোলনের প্রাণ নারীরা। ইরানে নারীরা সবচেয়ে বেশি নিয়ন্ত্রিত। মাহাসা আমিন একটি নাম, একটি মুখ, একটি প্রতীক। হিজাব ঠিক না পড়ার অভিযোগে পুলিশ নির্যাতন, তারপর মৃত্যু। এই মৃত্যু ভয়কে ভেঙে দেয়। এরপর আর থামেনি ইরান। কি পড়বে, কোথায় যাবে, সব কিছুর উপর ধর্মীয় পুলিশ। কিন্তু ইন্টারনেটের যুগে এই শাসন আর টেকে না। তরুণ প্রজন্ম বিশ্ব দেখছে, তুলনা করছে, প্রশ্ন করছে। এবার আমরা আলোচনা করব 5 নাম্বার পয়েন্ট, ইতিহাসের শিক্ষা। ইতিহাস একটাই শিক্ষা দেয়, কোনো চরম শাসন চিরস্থায়ী নয়। চার্চ যখন মানুষকে দমন করেছে, তখন এসেছে রেনেসাঁস, জ্ঞান জিতেছে। সতীদাহ ছিল, বাল্যবিবাহ ছিল, কিন্তু মানুষ বদলেছে, সমাজ বদলেছে, ইরানও বদলাতে চাইছে। ইরানের মানুষ ধর্মত্যাগ করছে না, তারা চায় মডারেট ইসলাম, মানবিক রাষ্ট্র। এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব 6 নাম্বার পয়েন্ট, আমেরিকার লক্ষ্য। এই আন্দোলনের পেছনে আরেকটি বাস্তবতা আছে, ভূ রাজনীতি। আমেরিকা চায় ক্ষমতার পরিবর্তন। ইরান মানে রাশিয়া, চীন। ইরান হাতছাড়া মানে আমেরিকার জয়। একটি অনুগত সরকার, ইসরায়েলের বান্ধব, পশ্চিম স্বার্থ রক্ষাকারী, এই স্বপ্নই ওয়াশিংটনের। এবার আমরা বন্ধুরা শেষ কথা বলবো, উপসংহার। মোল্লা হটাও, ইরান বাঁচাও। এটি একটি স্লোগান নয়, এটি একটি আর্তনাদ। যখন স্বাধীনতা থাকে না, যখন পেট খালি থাকে, তখন মানুষ চুপ থাকে না। ইরান আজ এই সন্ধিক্ষণে। শেষ প্রশ্ন একটাই, জিতবে কে, মানুষ নাকি ক্ষমতা? আজকের আলোচনা এখানেই শেষ বন্ধুরা। আপনারা মতামত কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।